আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমাদের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি, তাদের কর্মজীবন সম্পর্কে জানি, ব্যক্তি জীবন সম্পর্কে জানি। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি হোসেন জিল্লুর রহমান। তিনি লেখক, তিনি অর্থনীতিবিদ, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি স্যার। আমরা কথা তো শুরু করব, তবে যে বিষয়টা নিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে বই। আপনার লেখা বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা, যাপিত জীবনের আলেখ্য। স্যার, এই বইটা দিয়ে আমরা শুরু করি কথা। নিশ্চয়ই। এখানে আমি গত 2013 থেকে 2025 পর্যন্ত এক যুগ ধরে বিভিন্ন সময়ে লেখা লিখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ হিসাবে। তো আমাদের অনুজ প্রতিম সাংবাদিক আমাদের মুসা, উনি আমাকে এক ধরনের অনুপ্রাণিত করেছেন যে এগুলো সবগুলো সাজালে একটা ভালো বই হতে পারে। তো আমি পরামর্শ নিয়ে যখন সাজালাম তখন দেখলাম যে আসলে একটি বইয়ের মতো দাঁড়িয়ে যাচ্ছে। এবং তখন শিরোনামটা নিয়ে চিন্তা করছিলাম যে বিভিন্ন সময়ে লেখা কোনো মূল সূত্র আছে কিনা। পরে দেখলাম একটি মূল সূত্র আছে, সেটা হচ্ছে যে যেটার আমি শিরোনামের নিচের শিরোনামটা হচ্ছে যাপিত জীবনের আলেখ্য। যাপিত জীবন হচ্ছে বাস্তব জীবন। আমরা তো অনেক তত্ত্বকথা লিখতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু এই যে যাপিত জীবন, মানুষ তার জীবনটা কিভাবে কাটাচ্ছে এবং ওই যে কাটাচ্ছে সেই জীবনটা কারা নির্মাণ করছে, কারা সেটাকে সীমাবদ্ধ করছে, কারা তার মধ্যে আনন্দ দিচ্ছে, কারা তার মধ্যে বেদনা দিচ্ছে। এবং তিনটি বলয় নিয়ে এই যেটা বললাম যে যাপিত জীবনের কাঠামোগুলো তৈরি হয়। একটি তো অর্থনীতি আছে। সবাই তো আমরা চাই যে আমাদের একটা সমৃদ্ধ জীবন হবে, এক ধরনের আনন্দের স্বস্তির জীবন হবে, অর্থনৈতিকভাবে আমরা একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকব। এটা সবারই সহজাত একটা চাওয়া। তো অর্থনীতির বিষয়টা এখানে ভালো করে আছে। এই সব মাথায় রেখে যে ক্ষমতা, শাসন এবং অর্থনীতি তিনটা বলয়ের যে আন্তঃসম্পর্ক, সেগুলো নিয়েই বইটা দাঁড়িয়েছে। স্যার, একটু পিছনে যাব। নিশ্চয়। শৈশবটা কেমন ছিল আপনার? শৈশব এক অর্থে ভাগ্যবান যে শৈশব আনন্দেরই ছিল। আনন্দের এই অর্থে যে আমরা পারিবারিক জীবনটাও আনন্দের ছিল। 6 ভাই বোন, আমরা বাবা মাদের সাথে খুব আনন্দের সাথে কাটিয়েছি। স্কুল জীবনের এক বন্ধু মারা গেছে 10 বছর আগে, তার কথা স্মরণ করছিলাম। আবারও সেই শৈশবে ফিরে গেলাম। চট্টগ্রামে কেটেছিল, সিলেটে কেটেছিল শৈশবের বিষয়। তবে মোটামুটি অল্প বয়সে বলা যায়, ক্লাস 7 থেকে আর কি, আমাদের তখন একটা ধারণা ছিল যে আরও ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া দরকার। সো তখন একটা প্রতিযোগিতা হতো, মানে সারা দেশব্যাপী। সো পাকিস্তানে তখন একটা এয়ারফোর্স স্কুল ছিল সারগোদা নামে। ওখানে অনেক 11 জন সিলেক্টেড হয়েছিল এই অঞ্চল থেকে, তার মধ্যে আমি একজন। তো ওখানে ক্লাস 7 থেকে কিন্তু যেটা বলে ম্যাট্রিক বা তখন সিনিয়র কেমব্রিজ, ওই সময়টা ওখানে কেটেছিল। তো ওটা ভিন্ন একটা আমেজ, অনেক অল্প বয়সে পরিবার থেকে অনেক দূরে, সেটা আবার অনেক কিছু শিখিয়েছে। নিজের উপর নির্ভর করতে হয়, ভিন্ন একটা পরিবেশে যেতে হয়েছে। বিশেষ করে ওখান থেকে যে আপনার বিশ্বের প্রতি, অন্যান্য অঞ্চলের প্রতি আগ্রহ ইত্যাদি, ওগুলো জেগেছিল অ্যাকচুয়ালি। আমরা আপনাকে বিভিন্ন সময় পেয়েছি, রাজনৈতিক বিষয়ে মতামত প্রদান করেন, ক্ষেত্র বিশেষে পরামর্শ প্রদান করেন, এবং সব দল, রাজনৈতিক যারা দলগুলো আছে বা নেতারা আছেন, তারা সুন্দরভাবে সেটা গ্রহণ করে। আপনার যে এই পরিচয়টা, রাজনৈতিক পরামর্শদাতা কিংবা মতামতদাতা, এই পরিচয়টাকে আপনি নিজে কিভাবে ব্যাখ্যা করবেন বা মূল্যায়ন করবেন? আমি জানি না এটা আপনি কি এই পরিচয়টা ওইভাবে আছে, আমি সেটা ঠিক হয়তো সজাগ ছিলাম না, হয়তো কিভাবে জানলাম স্যার।
এটা হচ্ছে যে আসলে আমাদের ওই যেটা বললাম অর্থনীতির শাসন ক্ষমতা, যদিও আমাকে অর্থনীতিবিদ বলা হয়, কিন্তু অর্থনৈতিক শাসন ক্ষমতা, এই যে যাপিত জীবন মানেই হচ্ছে আপনার এই রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষমতার জগৎটা গুরুত্বপূর্ণ বিষয়, শাসনের বাস্তবতা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো নিয়ে আমার কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গবেষণা প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলাম, BIDS বলে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ওটা যোগ দিয়ে কিন্তু কিছুদিনের মধ্যে 2 বছরের জন্য নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে 2 বছর ছিলাম। এই যে ভালো করে বোঝার চেষ্টা করা, সাধারণ মানুষ, কৃষক, অন্যান্য, এবং পরিবর্তনগুলো কেমন হচ্ছে, ছোট শহরগুলোর কেমন হচ্ছে। আমরা অনেক অভূতপূর্ব অনেক অভিজ্ঞতা আছে। একটা পরিত্যক্ত রাইস মিলের মধ্যে 2 সপ্তাহের মতো কাটিয়েছিলাম ওই গ্রামে গবেষণা করার জন্য। অনেক ধরনের অভিজ্ঞতা আছে। তো তখন থেকে কিন্তু আমার এই আগ্রহটা ছিল। তো এরই ধারাবাহিকতায় আমি কিন্তু যখন PhD করতে চাই, তখন কিন্তু আমি ওটা করি অর্থনীতি, ফর্মাল অর্থনীতির সাবজেক্টে নয়, এটা করি রাজনৈতিক সমাজবিজ্ঞানে। কারণ আমার আগ্রহ ছিল ওটা, যে ক্ষমতা কিভাবে অর্থনীতিকে তৈরি করে অ্যাকচুয়ালি বা প্রভাবিত করে, ওটা বোঝার প্রয়োজনে আমি ওই PhDটা করেছিলাম। তো সেই জন্য সবসময় উৎসাহ ছিল, এবং মনে করেছি যে এটাও একটা বিষয় যার উপর কাকতালীয়ভাবে আবার জড়িত হয়েছিলাম কিছু রাষ্ট্রীয় দায়িত্বে ইত্যাদি ইত্যাদি। এই যে একটা বই লেখা কিংবা লেখালেখির সঙ্গে যুক্ত হওয়া, এটা হঠাৎ করে হয় না, একটা লেখালেখির অভ্যাস থাকে। শৈশবের কথা বলছিলাম, তখন থেকে যে সময়গুলোর কথা আমরা ইতিমধ্যে বলে ফেললাম, কোন সময়টায় আপনার আসলে লেখালেখির প্রতি ঝোঁকটা বাড়লো? না, লেখালেখির ঝোঁকটা হয়তো সবসময় ছিল। আমাদের ধরেন স্কুলে যখন পড়ি বা কলেজে যখন পড়ি, রচনা প্রতিযোগিতা ইত্যাদি, ইভেন ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। প্লাস আম্মা এবং আমার ভাই বোনও ছিল। আব্বা ডাক্তার ছিলেন, আম্মাও আবার লেখালেখি করতেন অ্যাকচুয়ালি এর মতো করে। সো লেখালেখির বিষয়টা খুব আমার ওইভাবে এসছে যে অনেকটা বলা যায় যে নিজেকে প্রকাশ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মানে আমি একটা বলতে চাই, এটা তো মুখে বললাম, কিন্তু আরেকটু চিন্তিতভাবে লেখার মাধ্যমে বললাম। খুব বেশি লেখালেখি করেছি তা হয়তো মানে সে অর্থে বই যদি বলি আছে, এই বইটা বরঞ্চ আমি বলবো একটা নতুন অ্যাডভেঞ্চার আমার জন্য, যে অনেক লেখা দেখলাম যে অনেক কিছু বলেছি, লিখেছি। তো বই আকারে এটার সাথে কিন্তু আরও একটা বই বেরোচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমার সাক্ষাৎকারগুলো। সেটা নিয়েও আরেকটা বই খুব সহসায় বের হবে। নানা বিষয়ে কথা বলতে গেলেও মূল যে বিষয়টা আসে, যেহেতু আমার হাতে একটা বই আছে, আপনার পছন্দের কথা যদি বলি, সারা জীবন বই পড়েছেন, তো আলাদা করে যদি কোনো প্রিয় বইয়ের কথা আপনি বলেন, যে কোন বইগুলো আপনি সারা জীবন মনে রেখেছেন বা রাখবেন? অনেক বই আছে এখানে। আপনার বাংলা বইয়ের মধ্যে বাংলা বই আছে, ইংরেজি বই আছে, এবং আমাদের বিভিন্ন ছোট গল্প, বনফুলের ছোট গল্পগুলো অসাধারণ পড়েছি আমরা। রবীন্দ্রনাথ, নজরুল, আর এগুলো তো আছেই বিভিন্ন পর্যায়ের। কয়েকটি বই আমার খুব খেয়াল পড়ে। একটা হচ্ছে একটা ইংলিশ বই, এবং এটার নাম ছিল উদারিং হাইটস। এটা হচ্ছে আমি যেখানে PhD করতে গেছিলাম ম্যানচেস্টার, তার কাছেই কিছুটা পাহাড়ের উপর 3 বোন, বিখ্যাত 3 বোন, তারা প্রত্যেকেই জীবদ্দশায় সম্মান খ্যাতি কিছুই পান নাই, অল্প বয়সে মারা গেছেন। এমিলি ব্রন্টে বলে একজন, উনি উদারিং হাইটস বইটা লিখেছিলেন। আবার অন্য ধরনের বইও আমি পড়তাম, যেমন সমারসেট মম বলে একজন ব্রিটিশ অথর ছিলেন, উনি অনেক বই লিখেছেন, খুবই ভালো, কিন্তু উনি আবার বিশ্ব ভ্রমণও করেছিলেন। ওই ভ্রমণের সময় ওনার ডায়েরিতে রাখতেন, ওইখানে একটা ডায়েরিতে লিখেছিলেন, এটার নাম ছিল এ রাইটার্স নোটবুক। এটা আমার রাখাটি এই অর্থে যে উনি বিভিন্ন জায়গায় গেছেন, উনি যখন ভারতবর্ষে ভ্রমণ করেছেন,
উনি যেদিন ভারতবর্ষ ছেড়ে চলে যাবেন সেদিনে উনি একটা এন্ট্রি করছেন ডায়েরিতে, ছোট্ট একটা প্যারাগ্রাফ। উনি লিখেছেন ইয়েদের উপর, ড্রামার উপর অনেক কিছু ওনার, কিন্তু উনি ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছেন তখন একজন ওনাকে প্রশ্ন করেছে, আপনি এই যে ঘুরলেন, ওনাকে বলছে আপনার মনে কি দাগ কেটেছে? তো ওইটার উত্তর দিচ্ছেন উনি, ওই প্যারাগ্রাফটা। এবং অসাধারণ ছিল এই অর্থে যে উনি বলছেন যে আমি ঘুরেছি, তাজমহল দেখেছি, ট্রাভেনকোরের দেখেছি, মন্দির দেখেছি, অথবা বেনারসের ঘাট দেখেছি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি দাগ কেটেছে এই ঘুরতে ঘুরতে যে যে অগণিত এই যে কৃষক পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, পূর্বে সকাল থেকে সন্ধ্যা কাজ করেই যাচ্ছে একটি মাত্র কাপড় এবং সূর্য যখন উঠে, সূর্য যখন ডুবে, তখনও কাজ করে যাচ্ছে কিছু নিজের জন্য, মানে অন্যটা জাস্ট জোগাড় করার জন্য, এবং সেই 3000 বছর ধরে এটা করে আসছে। এই চিত্রটা ওনাকে এমন নাড়া দিয়েছিল, অসাধারণ সুন্দর একটা বাট আরও অনেক কিছু আছে, আরও অনেক বই। বললাম যে বনফুলের ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে অসাধারণ মানব চরিত্র, আমাদের যে যেটাকে যাপিত জীবন বলছি, তার যে একটা হয়তো 7-8 লাইন, তার মধ্যে একটা কিন্তু অসাধারণ একটা বক্তব্য দিয়ে আসছে। স্যার, এমনিতে আমরা চাইলে দেশের বাইরে সাহিত্য পড়তে পারি দেশে থাকা অবস্থায়ও, তবু দেশের বাইরে যখন থাকা হয় তখন না চাইলেও ওইসব দেশের সাহিত্য সামনে চলে আসে। আপনি একটা তুলনা করার সুযোগ পেয়েছেন ওইসব দেশে পড়াশোনা করার সুবাদে। আপনার কেমন মনে হয়েছে আমাদের দেশের সাহিত্য কেমন, তাদের দেশের সাহিত্য কেমন, অথবা কতটা এগিয়ে আমরা আছি বা পিছিয়ে আছি? না, এখন একটা হচ্ছে সাহিত্য চর্চা। আমাদের তো সাহিত্যে মানে আমাদেরও তো অসাধারণ মনীষীরা আছেন এখানে যারা লিখেছেন, কিন্তু সাহিত্যর একটা বিষয় আছে যেটা এখানে আবার স্থূল অর্থে জাতীয়তাবাদের কোনো সুযোগ নাই। আমি বলছি এখানে আমাদের দেশীয় সাহিত্য, এটাকে আমার এটা নিয়ে গর্ব করতে হবে, কারণ সাহিত্য হচ্ছে এক ধরনের উন্নত চর্চা, সেইখানে সেই গভীরতা সেই আলোকেই করতে হবে অ্যাকচুয়ালি। তো এখানে অবশ্যই আমি যেটা বলবো বিশ্ব সাহিত্য যেটা, সেখানে শুধু পশ্চিমা দেশ নয়, আমি রাশিয়ান যে বইগুলো পড়েছি অসাধারণ, আপনার যে চায়নার উপর অসাধারণ বই আছে, আফ্রিকার উপর আছে, ল্যাটিন আমেরিকার এই যে আপনার যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন গার্সিয়া মার্কেজ অথবা অন্যান্যরা। সো আমার মনে হয় এই যে আমাদের দেশের সাহিত্য অন্য দেশের সাহিত্য, এটা অবশ্যই তুলনা করা উচিত, কিন্তু এটা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্যের চর্চার যে গভীরতা, এবং যেটা বলবো গভীরতা মানে ভারিক্কি নয়, বললাম না বনফুলের সেই হালকা মধ্যে অসাধারণভাবে তুলে ধরছেন আপনার মানব চরিত্র এবং মানব অবস্থার। অ্যাকচুয়ালি এস.এম. সুলতান আমাদের, যিনি বই লিখতেন না কিন্তু উনি করেছেন, আপনার অঙ্কন করতেন, তার উপর একটা অসম্ভব প্রভাব পড়েছিল। আহমেদ ছফা বলে আমাদের খুবই ঘনিষ্ঠ একজন মারা গেছেন সাহিত্যিক ছিলেন। সো অবশ্যই আমাদের একটা বিষয় বলা যেতে পারে যে বাংলাদেশে সাহিত্য চর্চা বলি, জ্ঞানের যে চর্চা, বইয়ের যে বিষয়গুলো, এগুলো কিছুটা মনোযোগের বাইরে আছে। এখানে কিন্তু আমরা অনেক কিছু, যে অর্থনীতি নিয়ে অনেক কথা বলি ইত্যাদি, কিন্তু বই, জ্ঞান, সাহিত্য এগুলো সমগুরুত্বপূর্ণ, এবং এখানে আরও বেশি নজর দেওয়ার আই থিঙ্ক সময় হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের যারা পৃষ্ঠপোষক আলোকর প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে স্কুলে স্কুলে বই মেলা। এই বিষয়টা আপনি কতটুকু জানেন জানি না, এই বিষয়টা সম্পর্কে আপনার একটু মূল্যায়ন শুনবো। না, আমি সাম্প্রতিক সময় জেনেছি এবং আমি প্রচণ্ডভাবে উৎসাহিত হয়েছি। ওনারা শুধু একটা প্রোগ্রাম করছেন তা না,
যে স্পিরিটে প্রোগ্রামটা করছেন সেটা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। আপনি তো মেলায় করাই যায়, বইমেলা করা যায়, কিন্তু ওনাদের এক ধরনের এই জ্ঞানের চর্চাটা ছোটদের মধ্যে, এই যে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার এক ধরনের বলবো সোশ্যাল মিশন, ওই মনোভাব থেকে ওনারা করেছেন এটা। আমি সেই জন্য অ্যাকচুয়ালি ওনাদেরকে বলেছি তাহলে আর কোথাও না, আপনারা এই বইটা প্রকাশ করেন। ওনাকে এই যে বই মেলা করছেন, আসলে এটা এই ধরনের কাজগুলো বাংলাদেশে কম করা হচ্ছে। কারণ এগুলো ঠিক একটা প্রকল্প হিসেবে দেখলে হবে না, এটা একটা ওই সরকারি একটা প্রোগ্রাম হিসেবে দেখলে হবে না। এর মধ্যে যেটা বললাম, ওই সোশ্যাল মিশনের একটা উপাদান থাকতে হবে। আলোঘর প্রকাশনী তারা এটা খুবই ভালো করে করছে, সেজন্য আমি খুবই আকৃষ্ট হয়েছি। স্যার, আপনাকে আমরা উপস্থাপনা করতে দেখি, এই অভ্যাসটা কি ছাত্র জীবন থেকে ছিল? মানে এক উপস্থাপনা করি যখন মনে হচ্ছে যে এটা করা একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, মানে এটা ঠিক একটা রেগুলার অ্যাক্টিভিটি হিসেবে করিনি। কিন্তু আমি যেমন কলেজে থাকতে উপস্থিত বলে না, বক্তৃতা বা বিতর্ক, ওগুলোতে অংশগ্রহণ করতাম। উপস্থাপনার বিষয়টা বলা যায় যে শুধু শৌখিন নয়, উপস্থাপনাটাও আমি যখন মনে হয় যে এটা করা গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে একটা কাজ করেছি, পরিবর্তনের পথ, এটা বলে এই যে এই সময়ের বাংলাদেশের প্রেক্ষিতে পরিবর্তনের পথগুলো কিভাবে বুঝবো, শিক্ষার বিষয়টা ওখানে ছিল। তখন মনে হলো না, এটা আমি নিজেই উপস্থাপন করা দরকার, তখন করেছি। তো ভবিষ্যতে তো ঠিক ওই স্পিরিটই করবো আর কি। ভবিষ্যতের কথা যেহেতু এসেছে, একটু শুনবো। ভবিষ্যতের পরিকল্পনা আমরা খুব বেশি জানাতে চাই না, আপনিও নিশ্চয়ই খুব জানাতে চাইবেন না, তবু যতটুকু জানানো যায় পরিকল্পনা সামনের দিনগুলোর। না, পরিকল্পনা একটাই, যে কোন পরিকল্পনা হচ্ছে যেভাবে একজন মানুষ হিসেবে সমাজের মধ্যে এতদিন চলেছি, কিছু নৈতিক মানদণ্ডকে সবসময় মাথায় রাখা, আবার মনুষ্যত্বের যে অনেক সুযোগ তো আছে, আমাদের আনন্দের অনেক জায়গা আছে। তো আমি ভবিষ্যৎটা এইভাবে দেখছি যে ভবিষ্যৎটা যেন অর্থবহ হয়, আনন্দময় হয়, নিজেরা মিলে, অনেকে মিলে, পরিবার সবাইকে সাথে করে। আমার এই বইটা একটা এক অর্থে একটু পারিবারিক উদ্যোগ বলা যায়, কারণ কাভারটা ডিজাইন করেছে আমার মেয়ে অ্যাকচুয়ালি, এবং তার এক বান্ধবী তারা করেছে। ওর নামটা একটু শুনবো। ওর নাম হচ্ছে উমামা জিল্লুর, এবং ওর একজন বান্ধবী আমেরিকায় আছে, মেরহোত্রা ওর নাম। তো ওরা মিলে, আমি আইডিয়াটা দিয়েছিলাম, ওরা তখন বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করে দেখি। ওরা করেছে, আমার ভালো লেগেছে, সবাই বললো যে মোটামুটি ভালোই। সো ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ঠিক প্রজেক্ট হিসেবে কোনো পরিকল্পনা নেই, পরিকল্পনা করে কোনো পরিকল্পনা নেই। জীবন চলবে, জীবন যেন আনন্দময় হয়, জীবন যেন সার্থক হয়, এবং জীবন যেন অর্থবহ হয়, ওইভাবে যেন জীবন চালাতে পারি, সেটাই হচ্ছে পরিকল্পনা। স্যার, পরিবারের প্রসঙ্গ যদি আসে, খুব বেশি পরিবারে যেতে চাইনি, কিন্তু আপনি যেহেতু বললেন যে আপনার মেয়ে এই প্রচ্ছদটা এঁকেছেন, তার মানে পরিবারের সংস্কৃতির একটা চর্চা হয়। একটু কি ধরনের চর্চা হয় একটু জানবো। আচ্ছা, এটা একদম খুবই গভীর বলা যায়, এবং ছোটকাল থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এটা পড়লে কে কোনটা একটু ভালো লেগেছে ওটা শেয়ার করা। আমি ছোটোকালে যখনই বাইরে যেতাম তখনই ওদের জন্য বই নিয়ে আসা, আমার 3 মেয়ে, ওদের জন্য বই নিয়ে আসা, বইগুলো পড়ানো, আবার নিজে বানিয়ে অনেক গল্প বলতাম। আচ্ছা, অনেক গল্প, এবং ওগুলো লিখলে মনে হয় বই করা যেত অ্যাকচুয়ালি। বেশ চমকপ্রদ চরিত্র ইত্যাদি নাম টাম দিয়ে তৈরি, ওগুলো ওরা মনে রাখে এখনো, ওই গল্পগুলোর কথা অ্যাকচুয়ালি। না, তারা যেহেতু মজা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে সেই গল্পগুলি শুনে, তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, তার মানে ভালো গল্প ছিল অবশ্যই। জানি না সেটা, বাট আমার স্ত্রী, আমার 3 মেয়ে, আমরা মিলে এবং ভাই বোন সবাই কিন্তু একটু এইসব বিষয়ে একটা আছে আর কি,
ইভেন আমার আম্মা আমাদের ছোটকালে একটা গল্প বলেছেন, সে ব্রিটিশ আমলে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আচ্ছা। ওনারা ইয়েতে আমাদের গ্রামের আমার আম্মার গ্রামের বাড়ি হাটহাজারী কাটিরহাট গ্রামে, ওখানে যুদ্ধের সময় চলে যেতে হয়েছে। ওখানে বসে ওনারা ওই নাটকের চর্চা, নাটক সবাই ওই পাড়ার লোকজন মিলে, মেয়েরা ছেলেরা মিলে নাটক করার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি ইয়ে করে, ওই গল্পগুলো বলেছেন। সো এই এই সংস্কৃতির চর্চাটা, এটা আমার মনে হয় খুবই একটা হেলদি বিষয়। এটা একটা একে অপরের সাথে সংযোগটা একটা সচল রাখার খুব ভালো জিনিস। আর এটা মজার ব্যাপারও। আমার বইটা ভালো লাগছে, কেন ভালো লাগছে, ওই গানটা ভালো লাগছে। অনেক সময় আমরা গান একত্রে শোনার বিষয় আছে। আর আমি বিশেষ করে ওই বিভিন্ন দেশে ঘুরেছি, ওদের সাথেও খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ওগুলো শেয়ার করেছি। তারাও কিন্তু এখন সেই অর্থে বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। তারা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ, খুব ব্যতিক্রমী একটা আলোচনার সুযোগ দেওয়ার জন্য। বিদায় নেব আলোঘর প্রকাশিত বই উপহার দিতে দিতে। আর এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়। প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।